26 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অনেক স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। সংস্কার কিংবা নির্বাচন নয়, সবার আগে হতে হবে আওয়ামী লীগের বিচার, সমাবেশে সার্জিস আলম। জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, খেলা দেখতে হাজারো মানুষের ঢল। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজশাহী বিভাগের 8 জেলা সহ দেশের 14 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে কোনো কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশের মানুষ। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বৈশাখের দহন জ্বালা, খরতাপে পুড়ছে সারা দেশ। সূর্য উকি দিতে না দিতেই শুরু হয় গরমের দাপট। প্রচণ্ড গরমে উষ্ঠগত প্রাণ সাধারণ মানুষের। কোথাও আসি আসি বলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, শীতল পরশে। একটু প্রশান্তির আশায় অনেকে ভিড় করছেন পার্কে কিংবা ছায়াসুনিবির বৃক্ষতলে। কোথাও গুমোট মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবু জীবিকার সন্ধানে ছুটে চলা, খেটে খাওয়া মানুষের কষ্ট অন্তহীন। এত পরিমাণ গরম, এই গরমের ভিতর ঢাকা শহরে থাকা, বের হওয়া খুবই কঠিন। তারপরও বের হয়েছি পরীক্ষার জন্য। 1-2 দিনের ভিতর যদি বৃষ্টি হইতো তাহলে একটু ভালো হইতো। জীবন চালানোর জন্য বাইরে বের হতেই হয় এই গরমের ভিতর। ভাড়া হচ্ছে না এই গরমে কোনো লোকই বেরোচ্ছে না। অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে, মানে গরমের কোনো নেই। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমি স্কুল যেতে পারছি না, এত গরমে অটোতে আমার গা হাত পা সব ঘেমে যায়। গাড়ি চালাতে গেলেও নিজেরও কষ্ট হচ্ছে, প্যাসেঞ্জারেরও কষ্ট হচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মার্চ এপ্রিল এই সময়টা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। সাধারণত এই সময় এরকমই গরম থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাটা 27-28 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যায় রোগীর সংখ্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে সন্দেহ এবং অবিশ্বাস বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক কারণেও নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বলছেন সরকারের ভেতরের একটি অংশ এবং রাজনৈতিক দলগুলো কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার পক্ষে। যদিও নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলগুলোর ইতিবাচক মানসিকতা দেখছে ঐকমত্য কমিশন। মুকসিমুল হাসানের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 3 মাসের আলোচনা পর্যালোচনা শেষে এবছরের শুরুতে প্রতিবেদন জমা দেয় প্রথম 6টি কমিশন। ওই 6 কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে আলোচনা হয়েছে। কাজ এগিয়েছে প্রথম পর্বের প্রায় 50। যাদের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের সময় লাগবে, কিন্তু আলোচনার ব্যাপারে সবাই আগ্রহী, সবার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক। এ পর্যন্ত প্রায় 15টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং আমার জানা মতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রথম রাউন্ডের আলোচনা চলবে। এরপরে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড হবে। কত
রাউন্ড হওয়ার পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটা এখনই বলা যাবে না। বিএনপির সাথে সবচেয়ে বেশি আলোচনা এগিয়েছে জানিয়ে তিনি বলেন, নেতাদের মাঠের বক্তব্যের সাথে সংস্কার ইস্যুতে বাস্তবতার কোনো মিল নেই। বেশিরভাগ সুপারিশে দলটি একমত। তবে মৌলিক যেসব প্রস্তাবে বিএনপির ভিন্ন মত, সেখানে বিকল্প নিয়েও চলছে আলোচনা। প্রধানমন্ত্রী পদে কেউ দুবারের বেশি থাকতে পারবেন না, এটা হলো কমিশনের সুপারিশ। বিএনপি বলেছে না, সারা জীবনে দুবার, এটা না, পরপর দুবার হতে পারবে, তৃতীয়বার আর পরপর হতে পারবে না, আবার একবার বিরতি দিয়ে আবার হতে পারবে। তখন একটা আলোচনা উঠেছিল যে আর একবার বিরতি দিয়ে কতবার হতে পারবে, আর একবার, তার মানে 3 বার, কিন্তু এটা চূড়ান্ত হয়নি। কিন্তু যারা অনেক গরম গরম বক্তৃতা দেন তাদের সঙ্গে এই দায়িত্বের কোনো সম্পর্ক নাই। সুতরাং কমিশন ওই বক্তব্যগুলোকে খুব বেশি আমলে নিচ্ছে বা বক্তব্য শুনে বিচলিত হচ্ছে এমনটা আমি দেখিনি। তবে সংস্কার শেষে কবে হবে নির্বাচন তা এখনও স্পষ্ট না, এমন মন্তব্য করে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলছেন, সরকারের ভেতরে বাইরে কোনো কোনো মহল নির্বাচন পেছাতে চায়। প্রফেসর ইউনূস কোনো অবস্থাতেই বেশি দিন থাকতে চান না, এটা বলা হচ্ছে, কিন্তু সরকারের ভেতরেও তো সরকার আছে, তারা চাচ্ছেন না একটু দীর্ঘায়িত করার জন্য। রাজনৈতিক শক্তিও আছে, তারা চায় আরও বিলম্বিত করার জন্য। তারা মনে করে এই সময় যদি বিলম্বিত হয় তাইলে বড় রাজনৈতিক দলটি হয়তো আনপপুলার হবে, তারা হয়তো এখান থেকে ফায়দা পাবেন। এই রাজনীতি মারপেঁচের খেলা। যদি নির্বাচন বিলম্বিত হয় অনেক কঠিন এবং জটিল হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি। তার আশঙ্কা শুধু অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির কারণেও বিলম্বিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন এই মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটা সন্দেহ আর অবিশ্বাস ছায়া ফেলেছে বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে আমি অন্তত জানি না। তবে যদি কোনো কারণে ভূ রাজনীতির কারণে নির্বাচন পিছিয়ে যায়, আমি অবাক হব না। রাজনৈতিক ঐক্য দুর্বল হলে পরাজিত শক্তি ফিরে আসতে পারে, আর তাতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এমন শঙ্কা থেকে মৌলিক সংস্কার এবং সময়মতো নির্বাচনের বিকল্প দেখছেন না তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। যাদের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে সমর্থন দিতে যেসব পুলিশ কর্মকর্তা, বিচারক, নির্বাচন কমিশনাররা সহায়তা করেছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ক্রান্তিলগ্ন এখনও শেষ হয়নি। সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা হয়েছে সেগুলো এখনও প্রত্যাহার হয়নি। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন রিজভী। অনুষ্ঠানে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান বিএনপি নেতারা। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান, সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন, যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা, কর্মচারীরা ছাঁটাই না হয়। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের এই কর্মী সম্মেলন, যার রূপ নিয়েছিল বিশাল জনসভায়। শুক্রবার সার্কিট হাউস মাঠে আয়োজিত সম্মেলনে জামায়াত আমির বলেন, বিভিন্ন জায়গায় স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে, তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা বাতিলের দাবিও জানান জামায়াত আমির। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না।
সংস্কার ও নির্বাচনের টালবাহানা করে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে দলটি নিষিদ্ধের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তারা জুলাই আগস্টে গণহত্যার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায়। 100 দিনের ভেতর জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, পিলখানা হত্যার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ সহ 4 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, ভারতকে খুশি রাখতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, দেখানো হচ্ছে নানা কারণ। অন্তর্বর্তী সরকার গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার না করলে শহীদদের রক্তের কাছে দায়বদ্ধ হয়ে থাকবে বলে বলেন তিনি। এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছুর নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন। এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও সহ উপাচার্য শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ASM কামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2003 অনুযায়ী আগের ভিসি ও প্রভিসিকে তাদের নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে অব্যাহতি প্রদান করা হয়। এর আগে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে প্রায় 58 ঘণ্টা পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। একদিন পর উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। এবার জব্বারের বলি খেলার খবর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, আর রানার আপ হয়েছেন একই জেলার মোহাম্মদ রাশেদ। শুক্রবার বলি খেলাকে ঘিরে 3 দিনের বৈশাখী মেলা হয়ে ওঠে এ অঞ্চলের প্রধান উৎসব। উৎসবকে ঘিরে নগরীর লালদিঘি চত্বরে নামে হাজারো মানুষের ঢল। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। শুক্রবার বিকেলে ঐতিহাসিক লালদিঘি মাঠে শুরু হয় বলি খেলা। 90 জন বিভিন্ন বয়সী বলি এতে অংশ নেন। শুরু থেকে লালদিঘির মাঠ এবং আশপাশ ছিল কানায় কানায় পূর্ণ। প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে খেলা উপভোগের পাশাপাশি তুমুল হাততালিতে বলিদের উৎসাহ যোগান নানা বয়সী মানুষ। প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন 8 জন। এর মধ্য থেকে জয়ী 4 জন সেমিফাইনালে মুখোমুখি হন। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। ফাইনালে গত বছরের মতো মুখোমুখি হন শরীফ এবং রাশেদ। 31 মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। সারা বাংলাদেশের মানুষের দোয়া আছে বিল্লাহ। হ্যাঁ, আমি আজকেও 25 সালে আমি আজকেও চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছি, তো টানা চ্যাম্পিয়ন। তো আমার তো অনেক খুব আনন্দ লাগতেছে। গেছে বছর আমি এখানে খেলছি 14 মিনিটের মতো খেলা হয়েছে। ও বলতেছে ভাই আমাকে জিতাই দে। আমি জিতাই দিছি। আজকে 1 ঘন্টার মতো খেলা হয়েছে, আমার কোনো ফিট লাগছে আমরা দেখছেন না। তাহলে রেফারি কিভাবে এটা ডিসিশন দিল, ও জিতে গেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আব্দুল জব্বারের বলি খেলাকে আরও সমৃদ্ধ এবং ঐতিহ্য রক্ষায় আগামীতে এ খেলা বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। মেয়র হিসাবে ঘোষণা দিতে চাই, আমি দাবি করতে চাই, এই ধরনের 116 বছরের হেরিটেজ, এই ধরনের একটা বলি খেলা ওয়ার্ল্ডের কোথাও নেই। কাজে এটাকে গ্রিনিস বুকস রেকর্ডে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রতি বছর বাংলা 12ই বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে লালদিঘির আশপাশে এলাকায় বসে বৈশাখী মেলা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদে বিশেষ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও দুর্ঘটনা এড়াতে গত 3 দিনে 2000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে। নিরাপদ শহর গড়তে ব্যাটারি চালিত রিকশা বন্ধ জরুরি বলে জানান সিটি মেয়র। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। চট্টগ্রামে হাজারো অবৈধ ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। শীঘ্রই এগুলো ডাম্পিং করা হবে বলে সিএমপি সূত্র থেকে জানানো হয়েছে।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রামে যেন দুর্ভোগের আরেক নাম ব্যাটারি চালিত অটোরিকশা। বেপরোয়া চালকের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। তাই যন্ত্রণাদায়ক যানটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এটার স্টেক হোল্ডার অনেকে আছে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন জনের অনুমোদন নিয়ে কাজটি হচ্ছে। আলটিমেটলি ওখান থেকে সব জায়গা থেকে এটি ছেড়ে দিয়ে শুধু পুলিশকে যদি বলা হয় মাঠে এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে, এটা তো একটা বিয়ন্ড ইমাজিনেশন বা আনকন্ট্রোল সিচুয়েশন। ব্যাটারি চালিত অটোরিকশা মুক্ত নগরী চাইলেন সাধারণ মানুষ। এই যে ব্যাটারি চালিত রিক্সাটাকে কিভাবে বন্ধ করা যায় এবং এটার বিকল্প কি করতে হবে, এটা একটা বিকল্প করতে হলে তাহলে ট্যাক্সেশনের আওতায় আনা অসম্ভব হয়, তাহলে গাড়ি চালানোর দরকার কি? জনদুর্ভোগের কারণে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার কথা জানান সিটি মেয়র। আমরা চাই জনদুর্ভোগ যাতে না হয়, জনগণ যাতে সুফল পায়, জনগণ যাতে সুন্দরভাবে শহরটাতে বাস করতে পারে এবং এই শহরটা যাতে আবার দৃষ্টিনন্দন শহরে পরিণত হয়, এটা যাতে আমি করতে পারি, এই চিন্তা নিয়ে আমি কাজ করছি। রোববার থেকে এসব রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে প্রশাসন। ইতোমধ্যে জব্দ করা হয়েছে 2000-এর বেশি অবৈধ ব্যাটারি চালিত রিকশা। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ 11 দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। বলেন, যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন, দুর্নীতির সাথে ছিলেন, সেই সমস্ত লোকেরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছে। এতে 5 আগস্টের চেতনা নষ্ট হচ্ছে। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। ময়মনসিংহে সরকারি বস্তা পাল্টে চাল বিক্রি চেষ্টার অভিযোগে মোস্তফা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির অভিযোগে নান্দাইল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী উপসহকারী কৃষি অফিসার মাহবুবুল আলম জানান, সোমবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া সড়কে চাল বিক্রির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা বাধা দিলে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 178 বস্তা চাল সহ ট্রাকটি জব্দ করে। অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পেঁয়াজ, চাল, মাছ, সবজি সহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গত 2 সপ্তাহ ধরে এসব পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। অধিকাংশ সবজি 20 থেকে 30 টাকা বাড়তি দরে কিনতে হচ্ছে ভোক্তাদের। সরবরাহ ঘাটতির অজুহাতে ছোট বড় সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দাম বাড়ানোর 1 সপ্তাহ পরও বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বড় ব্যবসায়ীরা এখনও পুরোদমে সরবরাহ শুরু করেনি বলে অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান আরাবিয়ান এক্সচেঞ্জের 14 শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রদূত। কাতারের জে মলের নিচতলায় রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আরাবিয়ান এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ নুরুল কবির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ আলী আল এমাদি, পরিচালক ও কাতার রেড ক্রিসেন্টের সেক্রেটারি জেনারেল ফয়সাল আল এমাদি ও জে মলের স্বত্বাধিকারী নাসের জাবুর আল সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। তামিম ইকবালদের চাপে শেষ পর্যন্ত 1 বছর পর্যন্ত পেছালো তাওহিদ হৃদয়ের শাস্তি। আজ মিরপুরে দিনভর ক্রিকেটার ও বোর্ডের সদস্যদের বৈঠকের পর সিদ্ধান্ত গেল হৃদয়ের পক্ষেই। শনিবার গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডানের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই ব্যাটারকে। নিলয় মজুমদারের রিপোর্ট। তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে নাটক যেন থামছেই না। সবশেষে নাটকে যোগ দেন তামিম ইকবাল সহ অন্যান্য ক্রিকেটাররা। শুক্রবার দুপুরে বিসিবি কার্যালয়ে তার আলোচনায় বসেন সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। সেখানে ছিলেন বিসিবির 2 পরিচালক নাজমুল আবেদিন ও ইফতেখার রহমান। দীর্ঘ সভা শেষে তামিম জানান, হৃদয়কে নিয়ে বোর্ডের এমন হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন হাস্যকর। ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই।
সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এছাড়াও তামিম কথা বলেছেন ঢাকা লিগ ও বিপিএল এর ফিক্সিং কাণ্ড নিয়েও। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই দুটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য হৃদয়কে 2 ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান, বাইলস পরিবর্তন করে 1 ম্যাচ পরেই তাকে খেলতে দেওয়া, সেই সিদ্ধান্তে আম্পায়ার সৈকতে ক্ষোভ প্রকাশ, হৃদয়ের শাস্তি বহালের একদিন পরেই ক্রিকেটারদের চাপে শাস্তির মেয়াদ পিছিয়ে দেওয়া, হুটহাট সিদ্ধান্ত পরিবর্তনে বিসিবি যেন হয়ে উঠেছে রঙ্গমঞ্চ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। হকি। ছোট একটি ক্লাবের ছোট একটি মাঠই বাঁচিয়ে রেখেছে সিলেটের হকি। সাবেক খেলোয়াড়রা বলছেন, সিলেটের হকি মানেই জেলা লীগের 19 বারের চ্যাম্পিয়ন মৌসুমী ক্লাব। বিভিন্ন সময়ে জেলা লীগ বন্ধ থাকলেও প্রতি বছরই নিজেদের উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড়দের ব্যস্ত রাখে ক্লাবটি। তবে অ্যাস্ট্রোটার্ফের অভাবে অতীতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারছে না তারা। আনিস রহমানের ক্যামেরায় মমিনুর রিপনের রিপোর্ট। এদেশের অধিকাংশ ক্লাবের ব্যস্ততা থাকে ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে, তবে ব্যতিক্রম সিলেটের এই ক্লাবটি। তাদের যত আয়োজন প্রচেষ্টা সবই যেন হকি নিয়েই। মাঠ যত ছোটই হোক না কেন, হকির জন্য ক্লাবটির হৃদয় যেন অসীম আকাশের মতোই। জেলা লীগ বন্ধ থাকলেও খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে ছোট এই মাঠে নিজেরাই টুর্নামেন্ট আয়োজন করে থাকে ক্লাবটি। আমাদের কোনো মাঠ নাই, কিন্তু আমরা এই মাঠের জন্য আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশ হকি ফেডারেশনকে আমি অনুরোধ করছি এবং আমাদেরকে একটা ট্রাফ জন্য দিয়ে আমরা যাতে আরও বেশি প্লেয়ার তৈরি করতে পারি এখান থেকে, এটা মেইন উদ্দেশ্য। আর আমাদের যারা এখানে হকি খেলে এটা তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য মেইনলি এটা আমরা করা। হকির প্রতি এই ক্লাবের নিবেদনে বিস্মিত সিলেটের সাবেক খেলোয়াড়ও বলছেন, এই জেলার হকি বলতে মৌসুমী ক্লাবকেই বোঝায়। এই জায়গা থেকে শিপু ভাই, টিপু ভাই, মিজান ভাই, তুহিন ভাই ন্যাশনাল পর্যায়ে খেলছে, এদের দেখেই আমাদের হকি ধরতে হয়েছে এই জায়গায়। এবং আমরা চেষ্টা করি আমাদের ক্লাব যতটুকু পারে সামর্থ্য দিয়ে যে আমাদের প্লেয়ারটা টিকিয়ে রাখার জন্য। এক সময়কার জনপ্রিয় খেলায় ক্রমে আগ্রহ কমেছে কিশোর তরুণদের। মাটিতে খেলা এমনিতেই কঠিন, আর টার্ফ না থাকায় প্রতিযোগিতার মাঠে বিপাকে পড়তে হয় বলে জানান এখানকার খেলোয়াড়রা। আমাদের এখানে প্রত্যেক বছর লিগ হচ্ছে না, এটাই বড় সমস্যা। এটার পিছনে কারণ আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমরা মনে করেন আমরা সিলেট থেকে কোনো প্লেয়ার বের হচ্ছে না। ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য আমার ইচ্ছে, তার ফলে একটু ভালো হতো। অতীতে জাতীয় দলের একাধিক খেলোয়াড় এখান থেকে উঠে আসলেও সুযোগ সুবিধার অভাবে এখন প্রতিভা তুলে আনতে পারছে না ক্লাবটি। আন্তর্জাতিক পর্যায়ের খেলা যেখানে হয় অ্যাস্ট্রোটার্ফে, সেখানে মাটিতেই অনুশীলন করছে এখানকার খেলোয়াড়রা। এখান থেকে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উঠে এসেছেন, আরও উঠে আসা সম্ভব। তবে উন্নত প্রশিক্ষণের জন্য একটি অ্যাস্ট্রোটার্ফের দাবি এই ক্লাবের খেলোয়াড়দের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, সিলেট। 26 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অনেক স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। সংস্কার কিংবা নির্বাচন নয়, সবার আগে হতে হবে আওয়ামী লীগের বিচার, সমাবেশে সার্জিস আলম। জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, খেলা দেখতে হাজারো মানুষের ঢল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।